হ্যাঁ, ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য। আমি আসলে আমার আলোচনাটা কন্টিনিউ করছিলাম আগে। আমি জাস্ট একটা প্রশ্ন আনসার দেব। তো তার আগে আমি বলি মনির ভাই, আমি কারো কোনো প্রশ্ন নেব না এবং আমি আশা করব আমি আমার যদি কিছু বলার থাকে আমার সম্পর্কে পরে বলবেন প্লিজ। আমি কারো কোনো প্রশ্ন নেব না। ওকে, আদালত অবমাননার কথা বলছেন। মানুষ যখন বিচারের রায় আসার আগেই মানুষের মধ্য থেকে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে ইঙ্গিতমূলক কথাগুলা চলে আসে এবং যখন একজন বিচারক রায় দেবার পরে তাকে রাষ্ট্র ছেড়ে পালিয়ে যেতে হয়, তারেক রহমানকে প্রথমে যিনি বেকসুর খালাস দিয়েছিলেন তার বিরুদ্ধে যে কি পরিমাণ নির্যাতন নেমে এসেছে নিশ্চয়ই আপনারা জেনেছেন। দেশের প্রধান বিচারপতি যখন আত্মরক্ষার্থে জীবন বাঁচাতে রাষ্ট্র থেকে পালিয়ে গিয়ে আরেক দেশে রাজনৈতিক আশ্রয় ছেড়ে জীবন বাঁচান, প্রশ্ন সেখানেই থেকে যায়, আদালত কতটুকু স্বাধীন নাকি লাল ভবনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি এইটুকুই বললাম, সময় যেহেতু আমার অন্য বিষয় নিয়ে আলোচনা করার। যাই হোক, আমি বলছিলাম যেটা যে দেশ ব্যক্তির প্রসঙ্গটা আপনি বলছেন। সান মারিনো একটি স্বাধীন রাষ্ট্র আপনারা জানেন, যার আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার এবং ভ্যাটিকান সিটি যার আয়তন হচ্ছে মাত্র 0.5 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার, যেটি ইটালির মাঝখানে অবস্থিত। মোনাকো আরেকটি স্বাধীন রাষ্ট্র যার আয়তন হচ্ছে মাত্র 2 বর্গ কিলোমিটার এবং তার তিন পাশেই আছে ফ্রান্স এবং তিন পাশেই ফ্রান্স আর এক পাশে হচ্ছে ভূমধ্য সাগর। লুক্সেমবার্গ, জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝখানে মাত্র 2586 বর্গ কিলোমিটারের একটি রাষ্ট্র, যেটি আমাদের দেশের খাগড়াছড়ির চেয়েও ছোট আয়তনে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে দেশ ব্যক্তির প্রশ্নটা কেন আসছে। আমি যদি আপনাদেরকে এই ম্যাপে আসছি, সরি, আপনারা জানেন হায়দ্রাবাদ আজ থেকে 80 বছর পূর্বে যদি আমরা যাই, এই হায়দ্রাবাদ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, যার আয়তন ছিল 2,15,339 বর্গ কিলোমিটার এবং সেটাকে ভারত 80 বছর পূর্বে দখল করে তার ম্যাপের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ইটালির ম্যাপের ভিতরে থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটা করেনি। আমি আপনাকে সিকিমের কথা স্মরণ করিয়ে দিই। 7,100 বর্গ কিলোমিটারের একটি দেশ, অত্যন্ত সুন্দর এবং একটি পর্যটন স্পট, পর্যটন কান্ট্রি হিসাবে পরিচিত ছিল, সেটি দখলে চলে গেছে। কাশ্মীরে এই ভারত সরকার স্বায়ত্তশাসন খর্ব করেছে। নেক্সট, হু ইজ নেক্সট? মানুষের সন্দেহ বাংলাদেশ। এই বাংলাদেশকে তার ভিতরে নেওয়ার জন্য যে উপকরণগুলা, যে পন্থাগুলা, সেটা সে বাংলাদেশে জিইয়ে রেখেছে গত 15 বছর থেকে এবং ক্ষমতায় থাকার জন্য যিনি অবৈধভাবে এই অবৈধ কাজগুলোকে সাপোর্ট করছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা ওয়াজেদ। সে কারণেই মানুষের সন্দেহ দেশ বিক্রি হয়ে যাবে। আমি আপনাকে একটু বলি, এবং সেই কারণেই মানুষ বলছে যে এই যে চুক্তিটা করা হয়েছে সেটি হচ্ছে গোলামির নবতর সংস্করণ। আমি আরেকবার বলি, গোলামির নবতর সংস্করণ। কেন এই নাম দেওয়া হলো আমি আমার ব্যাখ্যায় আসছি। আমি যদি আপনাকে একটু ম্যাপটা দেখাই, এই আপনারা ম্যাপটা দেখেন, নিশ্চয়ই আপনার ভারত বাংলাদেশ দেখেন, এই দেখেন বাংলাদেশ এই জায়গায় মাঝখানে, গৌহাটিটা এই জায়গায় আছে। এই যে গৌহাটি দিয়ে এখানে বাংলাদেশ এবং ওইদিকে নেপাল আছে, ঠিক ওই জায়গাটা হচ্ছে মাত্র 20 থেকে 25 কিলোমিটার। ইন্ডিয়ার সবসময় একটা ভয় থাকে যে কোনো সময় চায়নার সাথে তার একটা সংঘাত লেগে যেতেই পারে, আর সেই সংঘাত লেগে যাবার কারণে তারা কিন্তু ভয়ে থাকে, সংখ্যায় থাকে যে কোনো মুহূর্তে যদি যুদ্ধ লাগে ইন্ডিয়ার চায়নার সাথে, চায়না কি করতে পারে, এই যে চিকেন নেক, এই যে মাত্র 20-22 কিলোমিটার জায়গা আছে, এইটা যদি দখল করে নিতে পারে চায়না, এই 20-22 কিলোমিটারটা, তখন হবে কি, তারা গৌহাটি সহ, আমি আবার দেখাই ম্যাপটা, এই গৌহাটি সহ এই অংশটা চায়না কি করতে পারে, ইন্ডিয়ার কাছ থেকে আটকিয়ে দিতে পারে। তখন ভারতের ওই জায়গায় গৌহাটির সাথে তার যোগাযোগ রাখার একটাই পথটা হচ্ছে, খেয়াল করুন, সরি, আমি দেখা যাচ্ছে কি, হ্যাঁ, তার একটাই পথ হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে, অথবা ওই যে ওইদিকে আবার বঙ্গোপসাগর। তা আপনি সাগরের মাঝখান দিয়ে সবগুলো অস্ত্র তো আপনি সহজে নিতেও পারবেন না, আপনার যদি স্থল সীমা না থাকে। আর এই যে 20-22 কিলোমিটার জায়গাটা আছে, এইটা যদি তারা দখল করে নেয় চায়না, ইন্ডিয়ার ওই অংশটা তারা বিচ্ছিন্ন করে নিয়ে নেবে, ভারত এখানে যেতেই পারবে না যদি না বাংলাদেশ সেখানে পারমিশন না দেয়। সেই কারণেই সেই সুদূর প্রসারী পরিকল্পনা থেকে 52 বছর আগের থেকে, এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, ভারত আমাদেরকে সাহায্য করেছে 1971-এর মুক্তিযুদ্ধে, আমাদের মানবাধিকার আর গণতন্ত্র আর পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কারণে নয়, ভারত সাহায্য করেছে তার নিজেদের স্বার্থের কারণে। এবং ভারতের
যে স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ইতিমধ্যেই বলেছেন, আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম কিন্তু ভারতের অধীনে হওয়ার কথা ছিল। এবং আপনারা জানেন কিনা 1975 সালের 15ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশের এই যে খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইন্ডিয়ার ফ্ল্যাগ কিন্তু উঠত। ইন্ডিয়ার ফ্ল্যাগটা নামানো হয় 75-এর 15ই আগস্ট দুপুরবেলা, ইন্ডিয়ার ফ্ল্যাগটা নামানো হয় ওই জায়গার থেকে। আমি আপনাদের আরো ইনফরমেশন দেই কেন এটা নিয়ে কথা আসছে, এটা আমাদের বুঝতে হবে জাতি হিসাবে। আমি এটাতে বিএনপি মানে স্বাধীন হয় আমাদের লাভ হয় না, ভারতের লাভ হয়েছে। আমি আগে বলছি, আমি একটা প্রশ্ন নেব না, আজাদ ভাই আপনি লিখে রাখেন, বলেন না। আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে স্বাধীন, আমরা স্বাধীন হয়ে আমাদের লাভ হয় নাই, ক্ষতি হয়েছে, এটা ভুল ছিল, ভারতের লাভ হয়েছে। না না, এই তো আমি শেষ করতে দেন আমাকে প্লিজ। আমরা আমাদের প্রয়োজন ছিল, আমার কথার উত্তরটা দিয়েন না প্লিজ। আমাদের প্রয়োজন ছিল স্বাধীনতার, আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা, একটি শক্তির প্রয়োজন ছিল। আদারওয়াইজ পাকিস্তানের এই সুসজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে আমাদের জন্য যুদ্ধ করে জয়লাভ করাটা কষ্টকর ছিল বিধায় তারা আমাদের সাহায্য করেছে ভারত। তবে এখানে তাদের গভীর ষড়যন্ত্র আছে। এই কারণে এই দেখেন, এই ভূমধ্য সাগর দিয়ে সাগর দিয়ে তারা তো যেতে পারবে না, তাই বাংলাদেশের অভ্যন্তরে তাদের একটা নিয়ন্ত্রণ দরকার আছে বিধায় তারা সাহায্য করেছে। এবং ভারতের, আমি স্মরণ করিয়ে দেই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা আছে 1971 সালে যে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। I am extremely sorry, I am not ready to accept this statement. যুদ্ধ করেছে বাঙালি জাতি হানাদার বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে, ভারত আমাদেরকে সাহায্য করেছে। ভারত এটা বলতে পারে না যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, কিন্তু তাদের ওয়েবসাইটে আপনি দেখবেন এখনো আপনারা দেখতে পারেন লেখা আছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। নো, দিস ইজ কমপ্লিটলি রং। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ জানানো হয় না। কেন হয় না সেটা আপনারা বুঝে নিয়েন। আমি কেন এটা আমি ব্যাখ্যা করলাম, এই যে 20-22 কিলোমিটারের জায়গাটা, এখন চায়নার সাথে তার একটা সংঘাত কিন্তু আছেই। চায়না একটি বড় শক্তি, ওইখানে ওই জায়গায় মাতবরি করতে পারবে না। এখন আসি, এই যে চুক্তিটা বলা, আমি বলছিলাম যে আমি ব্যাখ্যা আসবো, গোলামীর নবতর সংস্করণ কেন বলা হচ্ছে। এই চুক্তিটাতে একটা অংশে লেখা হয়েছে, আমি আপনাদেরকে যদি একটু বলি, সেকশন 4(1) বলা হচ্ছে বাংলাদেশ অথরিটি হ্যাজ নো ফিজিক্যাল ইন্সপেকশন রাইট when the goods or the vehicle or the train will go through the Bangladesh. আমি বাংলায় বলে নেই, তাহলে দুইবার বলতে হবে না। যাই হোক, বলা হচ্ছে যে এখানে বাংলাদেশ অথরিটির কোনো ফিজিক্যাল ইন্সপেকশনের রাইট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, এবং কোনো মালামাল ওই জায়গায় খালাসও করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ওই ট্রেন দিয়ে গুডস নিচ্ছে না সামরিক অস্ত্র নিচ্ছে, হু উইল এনশিওর ইট? দ্বিতীয় যেটা আরো ভয়ানক, সেটা হচ্ছে, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট in between India and Pakistan, the interest of India will only prevail. যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দেয়, এই ক্ষেত্রে আপনি সিগনেচার করে আসছেন আপনার ডকুমেন্টে যে শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারেস্টটাই প্রিভেইল হবে। হোয়াট ডাজ ইট মিন? এটাকে আপনি মনে করেন, ইজ ইট এ বাইলেটারাল কন্ট্রাক্ট অর ইজ ইট এ ইউনিলেটারাল কন্ট্রাক্ট? হাউ ইউ ক্যান সাইন দেয়ার? থার্ড যে প্রশ্নটা হচ্ছে, দেয়ার উইল বি নো কাস্টম, excise and VAT for Bangladesh Authority. Only and only the administrative charge Bangladesh Authority will receive. আপনি দেখেন, হ্যাঁ আপনি দেখেন যে ট্রেনটা এখান থেকে যাচ্ছে, মনে করেন ত্রিপুরার থেকে কলকাতা, তাদের দূরত্ব হচ্ছে প্রায় 1182 কিলোমিটার। 1182 কিলোমিটারের জায়গায় আপনি শুধু যদি বাংলাদেশের ভিতর দিয়ে দেখেন, এইদিকে সরাসরি চলে যায়, তার হচ্ছে দূরত্ব মাত্র 285 কিলোমিটারের মতো, বা 280 সামহাও, বা 300 আমি ধরে নিলাম। তার মানে তার ডিস্টেন্সটা কমে যাচ্ছে প্রায় 1/4। এই 1/4 কমার ফলে খুব সঙ্গত কারণে তার খরচটাও, পরিবহন খরচটাও চলে আসবে 1/4-এ। তাহলে কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ভারতের সাথে বার্গেন করলেন না যে তোমাদের এই যে খরচটা কমবে, যেহেতু আমার দেশের উপর দিয়ে আমি সুযোগ দিচ্ছি, তাহলে আমাদেরকে সেটার থেকে একটা লাভ দিতে হবে? এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই চুক্তিতে। আমি আবারও বলছি। তারপরে আসেন যে এখানে আরো কেন বলা হচ্ছে এটা গোলামীর নবতর সংস্করণ মাত্র, কারণ হচ্ছে আপনি যখন এই আপনি সত্য বলেননি, আপনি এই জিনিসটা বিকৃতি করাটা ঠিক হয়নি ভাই। যদি আমার আর সেশন নাই যে এক্সিকিউটিভ চার্জ, আমি উত্তর দিব না অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ, এক টনে কত করে টাকা পাবে সেটা উল্লেখ আছে। আপনি বিকৃতি করে বলেন কেন ভাই? আচ্ছা আমি শেষ হ্যাঁ, তাহলে আপনি বলেন যে বাংলাদেশ কিছু পাবে না। আমি বলি নাই তো, কি পণ্য বিক্রি করতেছে যখন ট্যাক্স আর ভ্যাট নেবে? আমি বলেছি বাংলাদেশ উইল অনলি রিসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ, সেটা বলা হচ্ছে।
এইটাই ওরা তো বিক্রি করতেছে না যে ভ্যাট আর ট্যাক্স নেব। তো আর কি দিবে, সেটাই তো দিবে, আর কি দিবে, আর কি দিবে? এরকম আপনারা যদি না আজাদ ভাই, উনাদের অ্যাটিটিউড হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে সরাসরি রেল যোগাযোগ করে দিতে হবে, সেটার পরিবর্তে উনারা এটাই চাচ্ছে না। এমন বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওরা ফ্রি নিচ্ছে। আপনার কথাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কোনো চার্জ পাচ্ছে না, কোনো টাকা পাচ্ছে না। শেষ করে দেন, তারপর আমরা একটু আলোচনা। আমি কোনো প্রশ্ন দিতে যাচ্ছি না, প্লিজ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ পাবে, আমি সেটা বলছি। এখন প্রশ্ন হচ্ছে এখন আসেন এই চুক্তিগুলা আমার কাছে যেটা মনে হয়েছে, এরপরে হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আপনি আরেকটা দেশকে করিডোর, এখানে এই বিষয় করিডোর শব্দটা যখন আসছে আমি একটু সংক্ষেপে বলি দর্শক, এখানে হচ্ছে কি এক ধরনের মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে বা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ট্রানজিট হচ্ছে ভেরি সিম্পল, আমি যদি এক কথায় বলি, একটা দেশ থেকে শুরু হবে, মাঝখানে একটা দেশ ইউজ করে তৃতীয় দেশে গিয়ে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তা ইস্যুটা আসতেছে না, বিকজ আপনি যদি আর্মস ক্যারি করেনও, আপনার দেশ থেকে যদি চলেও যায়, ওই তৃতীয় দেশ কি করবে, দে উইল ইনভেস্টিগেট ইট। এটা হচ্ছে কমপ্লিটলি করিডোর, এটা শুরু হবে ইন্ডিয়ার থেকে, যাবে বাংলাদেশের মধ্য থেকে এবং ডুববে গিয়ে আবার ইন্ডিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে ট্রেনের কথা বলছেন, সেই ট্রেন থেকে আপনি যদি ফিজিক্যাল ইন্সপেকশনের কোন ধরনের আপনার রাইট নাই থাকে, তাহলে তাদের যে সেভেন সিস্টারকে নিয়ে এই কথা হচ্ছে, তারা কিন্তু স্বাধীনতা চাচ্ছে। সেই এখানে যে উপজাতির যে গোষ্ঠীগুলো আছে, তাদের মধ্যে যে সংঘাত আছে, তারা চিন্তা করবে বাংলাদেশ ইজ গিভিং দেয়ার করিডোর টু ইউজ দ্য আর্মস এগেইনস্ট আস। সেই ক্ষেত্রে কি হতে পারে, আপনার সীমান্তবর্তী এলাকায় আপনার সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে, এবং সেই এই যে সেভেন সিস্টারের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে বা উপজাতি গোষ্ঠীগুলো আছে, যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, তারা কি করতে পারে, বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস ছড়িয়ে দিতে পারে। দেখুন আপনি কত দিকে আপনি বিপদটা হচ্ছে, আমরা বলছি না যে আমি শেষ করছি দান। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই বিষয়গুলো তো খুঁটিনাটি ক্লিয়ার করে, আমি অনুরোধ করব যারা এই চুক্তিটা ভালো করে পড়েননি বা যেটা এগ্রি হয়েছে, এখন তারা আবার বলছেন, আওয়ামী লীগ বলছেন যে এটা তো এগ্রি করা হয়েছে মাত্র, এটা কোনো চুক্তি হয়নি, কন্ট্রাক্ট হয়নি। যখন আপনি দেখুন অফার, কন্ট্রাক্ট এন্ড অ্যাকসেপ্টেন্স, এটা যদি যাদের ল ব্যাকগ্রাউন্ড তারা বুঝবেন এই ডিফারেন্স গুলো। যাই হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখুন আপনি এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আপনার দেশের ভিতর দিয়ে আপনি করিডোর দিচ্ছেন, হোয়াই ইউ শুডন্ট ডিসকাস অন পার্লামেন্ট? আমরা বৈধ হোক অবৈধ হোক, একটা সংসদ তো আছে, সে দিনের বুটে হোক আর রাতের বুটে হোক। প্রশ্নটা হচ্ছে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয় কেন প্রধানমন্ত্রী সংসদে আলোচনা করলেন না? অনেকটা আমার কাছে মনে হয়েছে চুপি চুপি গিয়ে, এবং আমার কাছে এই চুক্তিটা পড়ে বিশ্বাস করুন যেটা মনে হয়েছে যে ভারত এটা রেডি করে নিয়ে আসছে এবং এনে শেখ হাসিনা ওয়াজেদকে বলছে, নাও ইজ দ্য টাইম ফর ইউ শেখ হাসিনা ওয়াজেদ টু সাইন দিস ডকুমেন্ট, এবং তার আর কিছুই বলার ছিল না, তিনি সাইন করে চলে আসছেন। কিভাবে সম্ভব? এবং এই কন্ট্রাক্টগুলো এই জন্য করতে হয়েছে, এই তিস্তার যে আমি যদি বলি এটাকে লোভ দেখানো হয়েছে, সেই 2011 সালে রেডি করা ড্রাফট, তিস্তার ড্রাফটটা এখন পর্যন্ত হয় না, আপনি এখন পর্যন্ত সেটা করতে পারেন না। এইটা দিয়ে এখন আবার তারা তিস্তা প্রকল্প করবে, 3 বছর আপনি চায়নার বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি প্রস্তাব রেডি করলেন, 3 বছর সময় নষ্ট করে এখন ভারত এসে বলছে তারা করবে তিস্তা, কারণ ভারত চায় না এখানে চীন আসুক, চীন আসলে তাদের মাতবরি এখানে চলবে না, আর সেই কারণে এই তিস্তা প্রকল্পটা অনিশ্চিত হয়ে পড়েছে। আমার যাই হোক, আমার যদি আপনার সাথে কথা হয়, অন্য কোনো টক সাথে কথা হলো, এগুলো আসলে বেশ লম্বা বিষয়, আমি পরে আলোচনা করবো। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি বিপ্লব বাজারে বলুন। জি ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য।